আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, আরজি করের ঘটনায় সুপ্রিম কোর্টের শতপ্রণোদিত মামলার শুনানিতে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই আজ নতুন করে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্ট খতিয়ে দেখে প্রধান বিচারপতি জানিয়েছেন, তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। পুজোর ছুটির পর মামলার পরবর্তী শুনানিতে আদালত টাস্কফোর্সের কাছ থেকে রিপোর্ট নেবে বলে জানিয়েছে। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে 4 অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ। তৃণমূল ছাত্র পরিষদ নেত্রী রাজন্না হালদার ও প্রান্তিক চক্রবর্তীর আরজি কর ইস্যুতে তৈরি স্বল্প দৈর্ঘ্যের ছবি মুক্তির দিন স্থগিত রাখা হয়েছে। উৎসবের দিনগুলিতে মুখ্যমন্ত্রী বন্যা দুর্গত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তা ও মন্ত্রীদের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন। আসছে বিস্তারিত খবরে। আরজি করের ঘটনায় সুপ্রিম কোর্টের শতপ্রণোদিত মামলার শুনানিতে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই আজ নতুন করে স্ট্যাটাস রিপোর্ট জমা দেয়। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং 2 বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রর বেঞ্চ এ পর্যন্ত তদন্তের অগ্রগতি নিয়ে দাখিল করা ওই রিপোর্ট খতিয়ে দেখেন। পরে প্রধান বিচারপতি জানান, সিবিআই এর তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। ধর্ষণ, খুন, হাসপাতালে আর্থিক দুর্নীতি সবকিছু নিয়েই সিবিআই তদন্ত চালাচ্ছে। তাদের যথাযথ সময় দিতে হবে। আদালতে বরিষ্ঠ আইনজীবী মহেশ জেঠমালানি জানান, ওই তরুণী চিকিৎসকের নাম প্রকাশ্যে নেওয়া সত্ত্বেও কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের করা হয়নি। এই মামলায় সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় হাইকোর্টে শুনানি হয়নি। হাইকোর্টের শুনানি হতে পারবে কিনা শীর্ষ আদালতের কাছ থেকেই তা জানতে চান তিনি। শুনানির শুরুতেই আজ নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার জানান, সমাজ মাধ্যমে এখনো তরুণী চিকিৎসকের ছবি ঘোরাফেরা করছে। এ ব্যাপারে নজরদারির জন্য তথ্য প্রযুক্তি মন্ত্রককে নোডাল অফিসার নিয়োগের আবেদন জানান তিনি। আরজি কর কাণ্ড নিয়ে নির্মিত স্বল্প দৈর্ঘ্যের যে ছবি বিতর্কের সৃষ্টি করেছে তা বন্ধ করার জন্য নির্দেশ দিতে বলেন শ্রীমতী গ্রোভার। সলিসিটর জেনারেল তখন বলেন, এটি রাজ্যের দেখা উচিত। নির্দিষ্ট করে কোথায় পোস্ট হচ্ছে সেই বিষয়ে পরিবারের তরফে জানানো হলে বিষয়টি খতিয়ে দেখা হবে। নির্যাতিতার পরিবারের আইনজীবী আবেদন জানান, আরজি কর নিয়ে যে স্বল্প দৈর্ঘ্যের ছবিটি বানানো হয়েছে তা বন্ধ করার নির্দেশ দেওয়া হোক। প্রধান বিচারপতি সমাজ মাধ্যমে নজরদারি চালানোর জন্য নোডাল অফিসার নিয়োগের দাবি জানান। কারা কারা এই তদন্তের আওতায় রয়েছে সেই নামের তালিকা জমা দেওয়ার জন্য সিবিআইকে নির্দেশ দেন প্রধান বিচারপতি। রাজ্যের আইনজীবী তখন জানান, 5 জনকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। তারা কারা সেই নামের তালিকাও জানতে চায় শীর্ষ আদালত। সিসিটিভি বসানোর কাজ কতদূর এগিয়েছে প্রধান বিচারপতি তাও রাজ্যের কাছে জানতে চেয়েছেন। রাজ্যের তরফে 10 অক্টোবরের মধ্যে সেই কাজ শেষ হয়ে যাবে বলে আইনজীবী আশ্বস্ত করেন। 15 অক্টোবরের মধ্যে 28টি হাসপাতালে শৌচাগার নির্মাণ ও সংস্কারের কাজও সম্পূর্ণ হবে বলে আইনজীবী জানান। প্রধান বিচারপতি 31 অক্টোবরের মধ্যে সমস্ত কাজ শেষ করার জন্য রাজ্যকে সময়সীমা বেঁধে দেন। শুনানির সময় রাজ্যের তরফে জুনিয়র চিকিৎসকেরা শুধুমাত্র জরুরি পরিষেবা দিচ্ছেন একথা জানানো হলে প্রধান বিচারপতি হাসপাতালের বহির্বিভাগ ও অন্য সমস্ত জরুরি প্রয়োজনীয় পরিষেবার কাজ কেন জুনিয়র চিকিৎসকেরা করছেন না তা জানতে চান। জুনিয়র চিকিৎসকদের পক্ষে আইনজীবী ইন্দিরা জয়সিং তা খণ্ডন করে বলেন, এই তথ্য ঠিক নয়। প্রয়োজনীয় পরিষেবা দেওয়া হচ্ছে। হাসপাতালে বেড না দেওয়ার জন্য রোগীর মৃত্যুর অভিযোগও খারিজ করে দেন চিকিৎসকদের তরফে আইনজীবী করুণা নন্দী। পুজোর ছুটির পর মামলার পরবর্তী শুনানিতে আদালত টাস্কফোর্সের কাছ থেকে রিপোর্ট নেবে বলে সলিসিটর জেনারেলকে জানান প্রধান বিচারপতি। কিন্তু সেই টাস্কফোর্সে পশ্চিমবঙ্গের কারণ নাম নেই বলে বিষয়টি আদালতের নজর এলে কমপক্ষে একজন প্রতিনিধি রাখার অনুরোধ করেন তিনি। ইন্দিরার বক্তব্যের সঙ্গে সহমত হন প্রধান বিচারপতিও। এদিকে শীর্ষ আদালতের শুনানির পর আজ নির্যাতিতার বাবা জানিয়েছেন, সুপ্রিম কোর্ট এবং সিবিআই এর ওপর তাদের সম্পূর্ণ আস্থা আছে। আদালত তদন্তের ওপর নজর রাখছে। দেশের সর্বোচ্চ আদালতের থেকে তারা ন্যায় বিচার পাবেন বলেও তার আশা। তিনি আরো বলেন, তার মেয়ের মৃত্যুর মূল অভিযুক্তরা এখনো স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তায় রাজ্য সরকারের অবিলম্বে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত। সাগর দত্ত হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা দুঃখজনক বলে উল্লেখ করে তিনি জুনিয়র চিকিৎসকেরা যদি ফের কর্মবিরতিতে যায় তার পেছনে আদৌ কোনো যুক্তি রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন।
আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে 4 অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে। এদিন আজ ভার্চুয়ালি শিয়ালদা আদালতে তোলা হয়। এদিকে ধর্ষণ, খুন ও আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপকে নিজেদের হেফাজতে নিতে চেয়েও আবেদন প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তে কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়া গেছে বলে জানিয়ে সিবিআই এর পক্ষ থেকে সন্দীপকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জমা পড়ে। কিন্তু জেলে গিয়ে জেরা করার সুযোগ থাকা সত্ত্বেও তাকে হেফাজতে কেন চাওয়া হচ্ছে তা নিয়ে বিচারক প্রশ্ন তোলেন। সন্দীপকে জেলে জিজ্ঞাসাবাদ করার জন্য বিবেচনা করে দেখা হবে, আদালত জানালে তারপরেই আবেদন প্রত্যাহার করে নেন তদন্তকারী সংস্থার আইনজীবী। অন্যদিকে সন্দীপ ঘোষের বেলেঘাটা বাড়ির একাংশ বেআইনিভাবে তৈরি হয়েছে এই অভিযোগের প্রেক্ষিতে পুরসভার ইঞ্জিনিয়ার ও কর্মীরা আজ সেখানে যায়, ছিল পুলিশও। বাড়ির চারপাশ খুঁটিয়ে পরীক্ষা করে দেখেন তারা। তৃণমূল ছাত্র পরিষদ নেত্রী রাজন্না হালদার ও প্রান্তিক চক্রবর্তী আরজিকর ইস্যুতে তৈরি স্বল্প দৈর্ঘ্যের ছবি মুক্তির দিন স্থগিত রেখেছেন। এর আজ তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে ইমেল করে একথা জানান। আগমনী তিলোত্তমাদের গল্প নামে এই শর্ট ফিল্মটি আগামী 2 অক্টোবর মহালয়ার দিন মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিষয়টি সংবেদনশীল ও বিচার প্রক্রিয়ায় থাকায় সবকিছু বিচার বিবেচনা করে তা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হল বলে জানিয়েছেন তারা। উল্লেখ্য, এই ছবিটি ঘিরে বিতর্ক তৈরি হওয়ায় তৃণমূল ছাত্র পরিষদ থেকে প্রান্তিক ও রাজন্না দুজনকেই সাসপেন্ড করা হয়। স্বচ্ছতাই সেবা অভিযানের অঙ্গ হিসেবে আজ শুনবেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ আলোচনা মানসিকতায় পরিচ্ছন্নতা। শোনা যাবে রাত 9:30টায় গীতাঞ্জলি 107 মেগাহার্জ প্রচার তরঙ্গ এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এতে অংশ নিয়েছেন পূর্ব রেল ও কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এবং আয়কর দপ্তর ধানবাদের যুগ্ম কমিশনার দেবাশিস বিশ্বাস। সঞ্চালনায় কল্যাণ লাহা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য সরকার আসন্ন উৎসবের দিনগুলিতেও দক্ষিণবঙ্গের সব জেলা প্রশাসনের শীর্ষ কর্তা, মন্ত্রী সহ এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে বন্যা দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছে। রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্ন থেকে দক্ষিণবঙ্গের সব জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, ডিজিপি, মুখ্য সচিবের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। পরে মুখ্য সচিব মনোজ পান্থ সাংবাদিকদের বলেন, উৎসবের দিনগুলিতে বন্যা দুর্গতদের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। আজকে মেনলি আমাদের যে বন্যা পরিস্থিতি যেটা তৈরি হয়েছিল এ নিয়ে সমীক্ষা হলো। এখন কি অবস্থা আছে, কোথায় কোথায় এখনো সমস্যা চলছে, এটা নিয়েও ডিএমস, এসপিস ফিডব্যাক দিলেন। কোসি থেকে জল ছাড়ার পরে কি আরো অসুবিধা হতে পারে বা প্লাবন হতে পারে, এটা নিয়ে আলোচনা হয়েছে। মেনলি মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই 4টা জেলার প্রাথমিকভাবে প্লাবনের যে সম্ভাবনা থাকে এটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী জেলা শাসক এসপিদেরকে বলেছেন অ্যালার্ট থাকতে এবং লো লাইং এরিয়াতে যারা বসবাস করে ওরা যাতে সেফার প্লেসে চলে যায় এটা নিয়েও আলোচনা করা হচ্ছে। এদিকে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির ফলে জল বাড়তে শুরু করেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর বকেট, ফুলহার সহ বিভিন্ন নদীতে। সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে নদী তীরবর্তী গ্রামগুলি পরিদর্শন করেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। ভূতনিতেও বন্যা পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে। বন্যার জলে টিনের নৌকো ডুবে এক ব্যক্তির আজ মৃত্যু হয়েছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের 2 নম্বর ওয়ার্ডে বন্যার জলে তলিয়ে গিয়ে বছর 6 এক শিশুর মৃত্যু হয়। রোহিত রুইদাস নামে ওই শিশুটি পরিবারের অন্যদের সঙ্গে তার দাদুর শ্রাদ্ধের কাজ করতে গিয়েছিল। সেই সময় হঠাৎই সে জলে পড়ে তলিয়ে যায়। এদিকে শান্তিনিকেতন থানার বনডাঙ্গা ক্যানেলে স্নান করতে নেমে 9ম শ্রেণীর এক ছাত্র আজ তলিয়ে গেছে। মিলন দাস নামা পারুল ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রটির খোঁজে তল্লাশি চলেছে। প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী এবারে দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন। আগামী মাসে 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসবে তার হাতে এই সম্মান তুলে দেওয়া হবে। একটি প্রতিবেদন। মৃগয়ায় মিঠুনকে নিয়ে এলেন মৃণাল সেন। मैंने ऐसे जानवर को मारा है बड़ा राजा बाबू, जो हमारे गांव का सबसे खतरनाक खूनखार जानवर है। तूने मुझे यहाँ लाया बड़ा राजा बाबू, ये कोई ठीक काम है? ভারতীয় চলচ্চিত্র শিল্প পেল একজন দক্ষ অভিনেতা, আর বাঙালি পেয়েছিল প্রিয় দাদাকে। চলচ্চিত্রে দেশের সর্বোচ্চ সম্মান পাওয়ার পরও মাটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি, জানালেন আকাশবাণীকে। আমি অন্ধ গলি থেকে আসা ছেলে, কলকাতার বোম্বেতে গিয়ে সেই ফুটপাথ, সেই 5 গার্ডেন্স সব চোখের সামনে ভেসে আসছে। তারপরে এই অ্যাওয়ার্ড ঠিক যেন গুলিয়ে ফেলছি, সবকিছু বলতে পারছি না। ভারতবর্ষের শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড, তাই না? এই মানুষের কাছের লোকের হয়েই থাকতে চাই।
আমি আগে স্টার দিয়ে চলে যাইনি, স্টার হয়েও আমি মানুষের কাছে থাকতে চাই। এই সম্মান প্রাপ্তিতে রাজ্যের মানুষ ও চলচ্চিত্র মহল স্বভাবতই উচ্ছ্বসিত। পরিচালক প্রভাত রায় বললেন, বাঙালি হিসেবে গর্ববোধ করছি। অবশ্যই আমি অনেকগুলো কাজ করেছি হিন্দি ছবিতে, যখন শক্তি সামন্তের সঙ্গে আমি অ্যাসিস্ট্যান্ট ছিলাম তখনও করেছি, তারপরে আমি ডিরেক্টরও করেছি। খুবই ভালো অভিনেতা, হতে বলার কিছু নেই, যোগ্য লোককে পুরস্কার দেওয়া হয়েছে বলে মনে করি। হরনাথ চক্রবর্তী, আমি মিঠুনদা আমরা একই পাড়ার ছেলে, পাশাপাশি গলিতে আমরা ডাকতাম। তো মিঠুনদার সাথে আমার যোগাযোগ ছিল এবং বোম্বেতে গিয়ে দেখেছি মিঠুনদা 3 শিফট 4 শিফটে কাজ করতো। পরের দিকে আমাদের এখানে স্যাটেলাইট হওয়াতে মিঠুনদাকে নিয়ে কাজ করার সাহস পায় অনেকেই, কিন্তু এইটুকুন করেছে অনেকটাই বাংলাদেশে করতে সবসময় চেয়েছে, করেছে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। আরজিকরের ঘটনায় সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলা শুনানিতে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো আজ নতুন করে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে। প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী এবারের দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন। স্থানীয় সংবাদ শেষ হল।